নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। আগামী 17 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমস। এই গেমস অনুষ্ঠিত হতে চলেছে গুয়াহাটিতে, কিন্তু এই গেমসের যোগা ইভেন্ট অনুযায়ী হবে ত্রিপুরায়। এতে মোট 16টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। এই ইভেন্টসের উদ্যোক্তা ত্রিপুরা ক্রীড়া দপ্তর। যৌথভাবে এর দায়িত্বে রয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। 8টি বিশ্ববিদ্যালয় থেকে পুরুষদের দল এবং 8টি বিশ্ববিদ্যালয় থেকে মহিলাদের দল অংশগ্রহণ করবে এই ইভেন্টে। কোচ, ম্যানেজার সহ 108 জন প্রতিনিধিত্ব করার জন্য আসছেন রাজ্যে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউস, ভগৎ সিং যুব আবাস, সরকারি হোটেলগুলোতে অংশগ্রহণকারীদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করবে ত্রিপুরা রাজ্য যুব বিষয়ক ক্রীড়া দপ্তর। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন রাজ্য ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন 26 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত 4 দিন ব্যাপী ত্রিপুরায় অনুষ্ঠিত হতে চলেছে উত্তর পূর্ব যুব উৎসব। আগরতলা রবীন্দ্র ভবন প্রাঙ্গণে হবে এর উদ্বোধনী অনুষ্ঠান। এছাড়া অনুষ্ঠান হবে নজরুল কলাক্ষেত্র এবং মুক্তধারাতেও। সমাপ্তি অনুষ্ঠান হবে স্বামী বিবেকানন্দ ময়দানে। এই যুব উৎসব অংশ নিতে পারেন 800 থেকে 1000 প্রতিনিধি। আমরা 17 এবং 19 তারিখ 17, 18, 19 ফেব্রুয়ারি এই 3 দিন আমাদের ত্রিপুরাতে ইউনিভার্সিটি গেমস, অর্থাৎ 16টা ইউনিভার্সিটি নিয়ে একটা গেমস হচ্ছে, যেটা নর্থ ইস্টে হবে। আসামে মূলত গুয়াহাটিতে হচ্ছে। তার একটা ক্যাটাগরি শুধু যোগাটা আমাদের ত্রিপুরাতে হচ্ছে। তো ত্রিপুরাতে যে ইউনিভার্সিটি গেমটা হবে খেলো ইন্ডিয়ার অধীনে, এটার আয়োজক আমরা ত্রিপুরা স্পোর্টস দপ্তর, আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি, যৌথ ত্রিপুরা ইউনিভার্সিটির সহযোগিতায় রয়েছে। যেহেতু ইউনিভার্সিটি গেম মূলত ইউনিভার্সিটিতেই হয়তো হওয়ার কথা ছিল, সেটা ইনফ্রাস্ট্রাকচার যেহেতু আমাদের এখানে রয়েছে তার জন্য এখানেই হচ্ছে সেটা। তো এটা আমাদের যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের অধীনে এখানে আয়োজন করা হবে। 16টা ইউনিভার্সিটি থেকে 8টা ইউনিভার্সিটি পুরুষদের দল আসবে, 8টা ইউনিভার্সিটি মহিলাদের দল আসবে। মূলত সারা দেশ থেকেই তারা আসছে এবং প্রায় 160 জনের মতো যারা এখানে আসবেন। সঙ্গে তাদের কোচরা থাকবে, ম্যানেজাররা থাকবে। তারা 3 দিন থাকবেন এখানে এবং বিভিন্ন এই যোগার পরবর্তীতে আমাদের রাজ্যের বিভিন্ন টুরিস্ট যে প্লেসগুলো রয়েছে সেগুলো ঘুরবেন। তো আমাদের প্রতিবেশী এক উশৃঙ্খল যুবকের মারে গুরুতর আহত হয়ে শয্যাশায়ী এক অসহায় পিতা। ঘটনার সপ্তাহ খানেক অতিক্রান্ত হতে চললেও রানীর বাজার থানার পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ। রানীর বাজার থানার অন্তর্গত পশ্চিম নোয়াগাঁও এলাকার বাসিন্দা সুবল সরকারের মেয়ে এক প্রতিবেশীর বাড়িতে গেলে বছর 23-এর যুবক অজয় দেবনাথ সেই ছোট্ট মেয়েটিকে মারধর করে। ঘটনার সূত্রপাত অনুযায়ী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে অসহায় এই ছোট্ট মেয়েটির মা তখন পাড়া প্রতিবেশীদেরকে ঘটনাটি সম্পর্কে অবগত করে। প্রতিবেশী সেই উচ্ছৃঙ্খল যুবক অজয় দেবনাথের বাবা মাকেও বিষয়টি জানায় সেই ছোট্ট মেয়েটির মা বাবা। কিন্তু প্রতিবেশী উচ্ছৃঙ্খল যুবক অজয় দেবনাথ এবং তার বাবার বাহুবলের সামনে নতজানু হতে হয় সেই ছোট্ট মেয়েটির বাবা মাকে। ঘটনা এখানেই শেষ নয়। রাতের আধারে উচ্ছৃঙ্খল যুবক অজয় দেবনাথ সেই ছোট্ট মেয়েটির বাড়িতে আক্রমণও সংঘটিত করে। অসহায় এই ছোট্ট মেয়েটির বাবা মা গ্রামের প্রধানকে জানিয়েও কোনো সুরাহা করতে পারেনি। তারা বাড়ির লোক একটা ছোট একটা বাচ্চা আছে কি আরেক বাড়ি, আমার বাচ্চারা বাচ্চা থাকলে বাড়ির সঙ্গে কুলো লইতে যায় হেরা বাড়ি। তো কুলো লইতে গেছে কুতুরা করে গেছে বলতে বলে আমি তো গালটা দিছে এই গান তেদুরাম তো নিছে এমনি একটা কাঁচা দিছে মায়ের গাল গালো কালো। গত 22 জানুয়ারি অসহায় এই ছোট্ট মেয়েটির বাবা সুবল সরকার এক বন্ধুর বাড়ি থেকে পুজোর প্রসাদ খেয়ে বেরিয়ে আসার সময় উচ্ছৃঙ্খল সেই যুবক অজয় দেবনাথ এবং তার সাগরেদরা সুবল সরকারকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। পরবর্তী সময় সুবল সরকার রানীরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে মানিক দেবনাথ এবং অজয় দেবনাথের বিরুদ্ধে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আজ পর্যন্ত পুলিশ এই দুই অভিযুক্তের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। এরপরে বয়া বৈদ্য করতেছে। এরপর তো আমি আই পড়ছি বাড়িতে, আই পড়ছি করে আমি ঘরে আই পড়ছি। এরপরে আবার আইছি আমরা ওই দূরাইয়া এসে আমার ঘরের দরজার ভিতরে লাগতি, দরজা খুল। তা আমরা তো দরজা লাগাই রাখছি, আমার দেনা দরজা খুলতাম। এরপর ফুলা বানাইছে দূরাইয়া তারা এরপর নিয়ে চলে।
সুবল সরকার পেশায় দিনমজুর, তার বুকে প্রচন্ড আঘাত লাগে। তিনি এখন পুরোপুরি বসত ঘরে বন্দী, গুরুতর আহত হওয়ায়। সুবল সরকারের মতো সাধারণ অসহায় মানুষদের অভিযোগ পাওয়ার পর পুলিশ যদি কোনো ধরনের তদন্ত না করে, তাহলে সুশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা কতটা বেহাল থাকবে, সেটা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। সান্দন টিভি। 22 দফা দাবিতে আন্দোলনে নামতে চলেছে সংযুক্ত কিষাণ মোর্চা। সোমবার রাজধানীর প্যারাডাইসের চৌমুহনী স্থিত সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির অফিসে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান সংযুক্ত কিষাণ মোর্চার নেতা পবিত্র কর। তিনি বলেন, দ্রব্যমূল্য রোধ করা, পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের কেন্দ্রীয় শুল্ক ব্যাপকভাবে হ্রাস করা, খাদ্যশস্য, ওষুধ ও কৃষি সামগ্রীর ওপর থেকে জিএসটি তুলে দেওয়া, জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করা, বিদ্যুৎ বিল 2022 বাতিল করা এবং স্মার্ট মিটার বাতিল করা সহ 22 দফা দাবি গৃহীত হয়েছিল গত 24শে আগস্ট দিল্লির শ্রমিক ও কৃষকদের সর্বভারতীয় কনভেনশনে। বর্তমানে সেই দাবি কার্যকর করার জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের কোনো ভূমিকা নেই। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের গুলির মধ্যে সমর্থন করেছিল সংযুক্ত কিষাণ মোর্চাকে। এর দাবিগুলো পূরণের জন্য দেশের 500টি জেলাতে ভেহিকেল প্যারেড গত 26শে জানুয়ারি অনুষ্ঠিত হয়, কিন্তু এখন পর্যন্ত সরকারের কোনো ভূমিকা নেই। তাই সংগঠনগুলো যৌথভাবে আগামী 16 ফেব্রুয়ারি সংযুক্ত মোর্চার ডাকে কৃষকরা গ্রামীণ ভারত বন্ধের ডাক দিয়েছে। সেদিন সমস্ত সরকারি প্রতিষ্ঠান বন্ধ করে মোদী সরকারের অঘোষিত নির্যাতনের প্রতিবাদে ধর্মঘট সংগঠিত করার রাজ্য সংযুক্ত কিষাণ মোর্চা এবং ট্রেড ইউনিয়নের রাজ্য কমিটি বসে সিদ্ধান্ত নেয়, আগামী 31শে জানুয়ারির মধ্যে রাজ্যের 23টি মহকুমা যৌথভাবে নেতৃত্ব সিদ্ধান্ত নেবে কিভাবে কর্মসূচি পালন করা হবে। 1 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত কর্মসূচি নিয়ে প্রচার অভিযান চলবে বলে জানান তিনি। নিয়েছিলাম গোটা দেশব্যাপী, তাতে সংযুক্ত কিষাণ মোর্চা কালকে রিভিউ করে বসে স্টেটমেন্ট দিয়েছেন দিল্লিতে। 1,40,041 ভেহিকেলস, তার মধ্যে ট্রাক্টর হলো 37,000, 2 চাকার গাড়ি 85,000। দেশের 500টি জেলাতে এই প্রতিবাদে কৃষকরা, ক্ষেতমজুররা এই 50টি কৃষক সংগঠনের ডাকে সামিল হয়েছে। আমাদের রাজ্যেও আমরা সংযুক্ত কিষাণ মোর্চা 8টি জেলাতে আমরা এই কর্মসূচি করেছি। 8টি জেলাতে প্রায় আমাদের 20টি জায়গায় এই কর্মসূচি প্রতিপালিত হয়েছে। কিন্তু আমরা দেখলাম এই কর্মসূচিকে কমলপুরের শান্তিবাজারে আক্রান্ত হয়েছে। বিভিন্ন জায়গাতে সোনামুড়া সেখানে আক্রমণ করার জন্য চিন্তা হচ্ছে, উদয়পুরে, বিভিন্ন জায়গাতে। এই পরিস্থিতির মধ্যে আমরা যেটা বলবো যে আমরা শুধু সংযুক্ত কিষাণ মোর্চা এবং এখানকার যে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন না, আমরা আহ্বান করবো রাজ্যের অন্য সমস্ত ধর্মনিরপেক্ষ কৃষক সংগঠন, শ্রমিক সংগঠন, তারাও এগিয়ে আসুক। তারা যদি আমাদের সঙ্গে বসতে তাদের কোনো আপত্তি হয়, তারা তাদের মঞ্চ থেকেই এই ধর্মঘটের সমর্থন করবে, উপায় নেই। নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে অনলাইনে বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয় সোমবার। এদিন বিকেলে ত্রিপুরা স্টেট মিউজিয়ামে ক্ষুদিরাম বসু মূর্তির পাদদেশে এই পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোক্তা AITSEOর ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটি। মোট 3টি বিভাগে এই বসে অঙ্ক প্রতিযোগিতা হয়। 3টি বিভাগে ছাত্রছাত্রীরা অংশগ্রহণকারীদের মধ্যে থেকে সেরা 5 জনকে প্রতিটি বিভাগ থেকে পুরস্কৃত করা হয়। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসীন ধারার মহান দেশনায়ক, অনন্য দেশনায়ক, মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান কর্মসূচি আয়োজন করেছিলাম। তারই একটি আজকের যারা বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে, আমরা আজকে সেই বসে আঁকো প্রতিযোগিতার ক বিভাগ আমাদের বিষয়বস্তু ছিল যেমন খুশি আঁকো, খ বিভাগের বিষয়বস্তু ছিল নেতাজির মুখাবয় এবং গ বিভাগের বিষয়বস্তু ছিল নেতাজি জন্মজয়ন্তী পালন উৎসবকে কেন্দ্র করে একটা ছবি আঁকা।
সারা রাজ্য থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। এর মধ্যে এই 3টা বিভাগের মধ্যে সেরা 5 জনকে আজকে ক বিভাগে 5 জন, খ বিভাগে 5 জন এবং গ বিভাগে 5 জন করে আমরা আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। এখানে আমরা কিছুক্ষণের মধ্যেই তাদেরকে পুরস্কৃত করব সংগঠনের পক্ষ থেকে। আমি রামপ্রসাদ আচার্য, রাজ্য সম্পাদক AIDSO। সোমবার দুপুরে বিজেপি খোয়াই মণ্ডল কার্যালয়ে জেলা মহিলা মোর্চা পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার। বৈঠক শুরুর আগে সভানেত্রীর প্রথম খোয়াই সফরে আসার জন্য খোয়াই মণ্ডল কার্যালয়ে মহিলা মোর্চা জেলা নেতৃত্বরা ও পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান। এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা নেতৃত্ব অপর্ণা সিংহ চৌধুরী, রাজ্য কমিটির সদস্য মানসী ঘোষ সহ অন্যান্যরা। মিমি মজুমদার জানান, মহিলা মোর্চা সংগঠনকে আরো শক্তিশালী করে তুলতে এই বৈঠকে আলোচনা করা হবে। সবাইকে আমার শুভ সকাল এবং গৈরিক অভিনন্দন রইল এখানে মহিলা মোর্চার যারা উপস্থিত আছেন। এবং আজকে খুব তৎক্ষণাৎ এই প্রোগ্রামের মধ্যে মানে আমি সভানেত্রী হওয়ার দায়িত্ব পাওয়ার পরে আজকে প্রথমবারের মতো আমি খোয়াই জেলাতে প্রবাসে এসেছি এবং সেখানে বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা বৈঠক করব। ডিস্ট্রিক্ট কমিটির থেকে শুরু করে মন্ডল কমিটির থেকে শুরু করে বিভিন্ন ব্যাপারে আমাদের পর্যালোচনা হবে। সবার সাথে আমি পরিচিত হব, অবগত হব এখানে সাংগঠনিক কাজকর্ম কিভাবে চলছে বা যথেষ্ট আমি জানি মানে সাংগঠনিক দিক দিয়ে আমরা যথেষ্ট সক্রিয় এবং বিশাল একটা ভালো জায়গাতে আছি খোয়াই জেলার মধ্যে। তারপরও আগামী দিনে আমাদের রূপরেখা কি হবে, কিভাবে আমরা কি কর্মসূচি করব এবং লোকসভা নির্বাচনের কে সামনে পাথেও রেখে কিভাবে আমরা এগোবো সেই ব্যাপার নিয়ে আজকে আমরা এখানে কথাবার্তা। সোমবার দুপুরে খোয়াই কংগ্রেস ভবনে যান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এদিন আশিস কুমার সাহাকে স্বাগত জানান খোয়াই জেলা কংগ্রেসের নেতৃত্ব। পরবর্তী সময়ে তিনি কংগ্রেস ভবনে এক বৈঠক করেন। এদিন এই বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, ব্লক কংগ্রেস সভাপতি যতীন্দ্র গোপ থেকে শুরু করে কংগ্রেসের সামনের সারির নেতৃত্বরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, আগামী দিনের কর্মসূচিগুলি সঠিকভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে এবং সাংগঠনিক কাজকর্ম কি রকমভাবে চলছে সেই বিষয়গুলি সম্পর্কে খোঁজ খবর নিতে তিনি খোয়াইতে কংগ্রেসের দলীয় অফিসে এসেছেন। এক প্রশ্নের জবাবে শ্রী সাহা বলেন, আগামী লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের সারা দেশে ইন্ডিয়া জোটকে সামনে রেখে লড়াই করার প্রস্তুতি চলছে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে স্যামলন টিভির পর্দায়। স্যামলন টিভি দায়বদ্ধতায় দেয়ার ঐতিহ্য।